নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে বাস্কারভিলদের শিকারী কুকুর গল্পটার 13তম পর্ব আজ পড়ছি। প্রান্তরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে হোমস বললেন, এতদিনে আমরা একেবারে মুখোমুখি এসে দাঁড়ালাম। লোকটার কি আশ্চর্য সাহস! যখন সে দেখলো যে তার ষড়যন্ত্রে মারা পড়েছে একজন ভুল লোক, তখন তার স্তম্ভিত হয়ে যাবার কথা, কিন্তু তা সত্ত্বেও সে কি আশ্চর্যজনকভাবে নিজেকে সামলে নিল। ওয়াটসন, লন্ডনে তোমাকে বলেছি, আবার এখনো বলছি যে এর চাইতে যোগ্য প্রতিদ্বন্দ্বী আমরা আর কখনো পাইনি। দুঃখের বিষয়, ও তোমাকে দেখে ফেললো, কিন্তু তাছাড়া অন্য উপায় ছিল না। ও তো জেনে গেল যে তুমি এখানে আছো। এখনো কি করবে মনে হয়? এতেও আরো সাবধান হয়ে যেতে পারে, কিংবা এখনই মরিয়া হয়ে হঠাৎ কিছু করে বসতেও পারে। বেশিরভাগ চতুর অপরাধীর মতো এও নিজের চতুরতায় অতিরিক্ত বিশ্বাস করে মনে করতে পারে যে সে আমাদের একেবারে ফাঁদে দিতে পেরেছে। ওকে এক্ষুনি গ্রেফতার করা যায় না? ভাইয়া ওয়াটসন, তুমি একজন জন্মকরিতকর্মা মানুষ। তোমার স্বভাবই হচ্ছে চটপট কিছু করা, কিন্তু তর্কের খাতিরে মনে করো যে আজ রাত্রিতেই আমরা যেন তাকে পুলিশে ধরিয়ে দিলাম। তাতে আমাদের লাভটা হবে কি? তার বিরুদ্ধে আমরা কিছুই প্রমাণ করতে পারবো না। সেখানেই তো তার শয়তানি ধূর্ততা। এ যদি মানুষকে দিয়ে কাজ করাতো তাহলে কিছু প্রমাণ পাওয়া যেত, কিন্তু যদি আমরা এই প্রকাণ্ড কুকুরটাকে ধরে এনে লোককে দেখাতেও পারি, তাতেও তার মালিকের গলায় ফাঁসির দড়ি পরাবার কোনো সুবিধে হবে না। আমাদের কোনো প্রমাণ নেই নাকি? প্রমাণের গন্ধটুকুও নেই, শুধুই আন্দাজ আর আন্দাজ। এরকম একটা বাহিনী আর এ ধরনের প্রমাণ নিয়ে গেলে কোর্টের থেকে আমাদের হেসেই উড়িয়ে দেবে। কেন? স্যার চার্লসের মৃত্যু? তার মৃতদেহে কোনো চিহ্ন ছিল না। আমি জানি যে তিনি শুধু বয়ে মারা গিয়েছিলেন, আর এও জানি কেন তিনি বই পেয়েছিলেন, কিন্তু জুরির 12টা ভদ্রলোককে সে কথা বোঝাবে কি করে? ডাল কুত্তার চিহ্ন কি পাওয়া গিয়েছে? তার দাঁতের দাগ কোথায়? আমরা অবশ্য জানি যে ডাল কুত্তারা মরা জিনিস কামড়ায় না, এবং এই ডাল কুত্তাটা স্যার চার্লসের কাছে আসবার আগেই তার মৃত্যু ঘটেছিল। কিন্তু এসব কথা প্রমাণ করতে হবে, এবং আমাদের তা করবার ক্ষমতা নেই। বেশ, তাহলে আজ রাত্রের ঘটনাটা? আজ রাত্রিতেও আমাদের অবস্থা বেশি সুবিধের নয়। এখানেও মৃত্যুর সঙ্গে ডাল কুত্তার কোনো স্পষ্ট যোগ নেই। কুত্তাটাকে আমরা মোটেও দেখিনি, শুধু সাড়া পেয়েছি, কিন্তু প্রমাণ করতে পারবো না যে সেটা এই লোকটারই পেছনে তাড়া করেছে। হত্যার উদ্দেশ্য এখানে একেবারেই কিছু নেই। না হে, আমাদের মেনে নিতে হবে যে উপস্থিত আমাদের হাতে কোনো প্রমাণই নেই। তাই একটা পাকা প্রমাণ পাওয়ার জন্য আমাদের কিছু ঝুঁকি নেওয়াও ভালো। সেটা কিভাবে করতে চাও? মিসেস লরা লায়ন্সকে অবস্থাটা সব খুলে বললে তিনি আমাদের অনেক সাহায্য করবেন আশা করছি। তাছাড়া আমার নিজেরও একটা ফন্দি আছে, সেটা কালকের জন্য তোলা থাকুক, কিন্তু ভরসা আছে যে কালকের দিনটার মধ্যেই আমার প্রাধান্য আমি প্রতিষ্ঠা করব। তার থেকে আর কোনো কথা বের করা গেল না। বাস্কারভিল হলের গেট পর্যন্ত হেঁটে আসতে আসতে তিনি ভাবনায় ডুবে রইলেন। তুমি কি ভিতরে আসবে? চলো যাই। আর গোপনতার কারণ নেই। কিন্তু ওয়াটসন, একটা শেষ কথা, স্যার হেনরিকে ডালকুত্তার কথা কিছু বলো না। স্টেপলটনের মৃত্যুর কারণ সম্বন্ধে আমাদের যা বিশ্বাস করাতে চায়, স্যার হেনরিকে তাই বলো। কাল তাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে। তার জন্য তার মনটা ভালো রাখা দরকার। আমার যতদূর মনে পড়ে, কাল রাত্রিতেই ওদের সঙ্গে তার খাওয়ার কথা আছে। হ্যাঁ, আমারও। তাহলে একটু ছোট করে তোমার যাওয়া বন্ধ করো, তাকে একলা যেতে দাও। সেটা কারণ নয়। আর যদি বলো আজকের মতো আমাদের সান্ধ্য ভোজনের সময় পার হয়ে গিয়েছে, তাহলে অন্তত রাত্রির খাওয়াটা এখনো মিলবে। শার্লক হোমসকে দেখে স্যার হেনরি অবাক হওয়ার চাইতে খুশি হলেন বেশি। তিনি কয়েকদিন থেকেই মনে করেছিলেন যে সম্প্রতি যেসব ঘটনা ঘটল সেগুলি তাকে লন্ডন থেকে টেনে নিয়ে আসবে। তবে তিনি যখন দেখলেন যে বন্ধুটির সঙ্গে মালপত্রও নেই, আর তার কারণও তিনি কিছু বলছেন না, তখন তার বুড়ো কুঁচকে গেল। হোমসের যা যা দরকার তা আমরা দুজনে জোগালাম। তারপর খেতে বসে যতটা খবর স্যার হেনরির জানা উচিত ততটা তাকে বলা হলো। তার আগে আমাকে ব্যারিমোরের স্ত্রীকে সেলডেনের মৃত্যুর অপ্রীতিকর ঘটনাটা জানাতে হলো। ব্যারিমোরের পক্ষে এটা নিছক হাড় ছেড়ে বাঁচবার খবর, কিন্তু তার স্ত্রী মুখ ডেকে কাঁদতে লাগলো। সারা দুনিয়া সেলডেনকে একটা হিংস্র, অর্ধ পশু অর্ধ রাক্ষস বলে জানে, কিন্তু তার দিদির কাছে সে তার ছোটবেলাকার সে দিদির হাত ধরা ছোট্ট আবদারের বাইটি থেকে গিয়েছে। একজন নারীও যার জন্য চোখের জল ফেলে না, সে লোক সত্যিই হতভাগ্য। স্যার হেনরি বললেন, সকালবেলা ওয়াটসন চলে যাবার পর সারাটা দিন আমি বাড়িতে বসে কাটিয়েছি।
আপনাকে যে কথা দিয়েছিলাম তা রেখেছি বলে আমাকে বাহাদুরি দিতে পারেন। একা বেরোবো না বলে যদি কথা না দিতাম তাহলে সন্ধ্যেটা একটু মজায় কাটানো যেত, কেননা স্টেপলটন আমাকে আর ওখানে যেতে বলে পাঠিয়েছিল। হোমস নিরলস স্বরে বললেন, গেলে যে মজাটা একটু বেশি রকমই হতো তাতে আর সন্দেহ নেই। তাক সে কথা, কিন্তু স্যার হেনরি, আপনি তো জানেনও না যে আপনি গাড় মটকে মরে পড়ে আছেন ভেবে আমরা এতক্ষণ কান্নাকাটি করছিলাম। স্যার হেনরি চোখ বড় বড় করে বললেন, সে আবার কি? সেই হতভাগ্য বেচারার পরনে আপনার পোশাকই ছিল। ভাবনা হচ্ছে যে আপনার চাকর তাকে এই পোশাক দিয়েছিল বলে পুলিশের গোলমালে না পড়তে হয়। তা হয়তো পড়বে না। যতদূর জানি কোনো কিছুতেই কোনো চিহ্ন নেই। সেটা তার ভাগ্য। বলতে কি, আপনাদের সকলেরই পক্ষে সেটা সৌভাগ্যের বিষয়, কেননা এ ব্যাপারে আপনারা সবাই বেআইনি কাজ করেছেন। আপনাদের বাড়িশুদ্ধ লোককে গ্রেপ্তার না করে আমি বিবেক বিরুদ্ধ কাজ করছি বলেই মনে হচ্ছে। ওয়াটসনের রিপোর্টগুলিতে অপরাধের রীতিমতো প্রমাণ রয়েছে। সে যাক, আমাদের কেসটার কতদূর হলো? এই জট পাকানো ব্যাপারটা থেকে কিছু বের করতে পারলেন কি? ওয়াটসন আর আমি এখানে আসার পর কিছু জানতে পেরেছি বলে তো মনে হয় না। আশা করি শিগগিরই অবস্থাটা আর একটু পরিষ্কার করে বলতে পারবো। ব্যাপারটা খুবই কঠিন আর জটিল হয়ে উঠেছে। এখনো কয়েকটা বিষয়ে কিছু জানতে বাকি আছে আমাদের, কিন্তু সে খবরগুলো এলো বলে। ওয়াটসন নিশ্চয় আপনাকে বলেছেন যে প্রান্তরে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল। আমরা সেখানে হাউন্টার ডাক শুনেছি। কাজেই শপথ করে বলতে পারি যে সবটাই একটা ফাঁকা কুসংস্কার নয়। আমেরিকায় থাকার সময় আমি কুকুর নিয়ে কিছু ঘাটাঘাটি করেছি। কুকুরের ডাক আমি চিনি। এই কুকুরটাকে যদি মুখে টুলি পরিয়ে শেকল দিয়ে বাঁধতে পারেন, তাহলে আমি আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডিটেকটিভ বলে মেনে নেব। আপনি সাহায্য করলেই তা করতে পারি। আমাকে যা বলবেন তাই করব আমি। খুব ভালো কথা। আর সেটা অন্ধভাবে, কারণ জানতে না চেয়ে বলবো আপনাকে। আপনি যা ভালো মনে করেন তা যদি করেন তো আমাদের এই ছোট্ট সমস্যাটা শিগগিরই মিটে যাবার সম্ভাবনা সন্দেহ নেই। বলতে বলতেই হঠাৎ থেমে গিয়ে আমার মাথার উপর দিয়ে একদৃষ্টে চেয়ে রইলেন। বাতির আলো তার মুখে পড়েছিল। তার মুখের ভাব একাগ্র আর নিশ্চল, খুদে কাটা একটা প্রাচীন কালের ভাস্কর্যের মতো, যেন সাক্ষাৎ সতর্কতা আর প্রত্যাশা রূপ ধারণ করেছে। আমরা দুজনেই বলে উঠলাম, কি হয়েছে? তিনি যখন চোখ নামালেন তখন দেখলাম তিনি মনের একটা আবেগ চাপবার চেষ্টা করছেন। তার মুখের ভাব তখনও শান্ত থাকলেও চোখ দুটি খুশির উত্তেজনায় চকচক করছে। উল্টো দিকের দেওয়ালে ঝুলানো ছবির শাড়িটার দিকে হাত নেড়ে তিনি বললেন, একজন সমজদারের প্রশংসা শুনে কিছু মনে করবেন না। আর্ট সম্বন্ধে ওয়াটসনের সঙ্গে আমার মত মেলে না বলে সে হিংসে করে বলবে যে আমি আর্টের কিছু জানি না। যাই হোক, এগুলো খুব উঁচু দরের পোর্ট্রেট বলেই আমার মনে হয়। স্যার হেনরি তার দিকে একটু আশ্চর্যভাবে তাকিয়ে বললেন, আপনাকে একথা বলতে শুনে সুখী হলাম। আমি এসব বিষয়ে বিশেষ কিছু জানি না, আর ছবির বিচার করার চাইতে গুড়া বা গরু চিনতে শেখা আমি বেশি ভালো মনে করি। জানতুম না যে আপনি এ ধরনের ব্যাপারেও মন দিতে সময় পান। ভালো কিছু দেখলে আমি চিনতে পারি। সেই ভালো জিনিসই দেখতে পাচ্ছি এখন। ওই অকনা নোলার এর আঁকা নিশ্চয়। এই যে নীলবাসনা মহিলাটি আর ওই পরচুলা পরা মোটাসুটা ভদ্রলোক, উনি তো রেনল্ডসের আঁকা। সবই এই বংশের লোকদের ছবি না? প্রত্যেকটি। সকলের নাম জানেন? বেরিমোর বলে দিয়েছে। আশা করি ভালো করেই শেখা হয়েছে। টেলিস্কোপ হাতে ওই ভদ্রলোককে রিয়ার অ্যাডমিরাল বাস্কারভিল। রডনির অধীনে উনি ওয়েস্ট ইন্ডিজে যুদ্ধ করেছিলেন। নীল কোট পরা আর পাকানো কাগজ হাতে উনি হচ্ছেন স্যার উইলিয়াম বাস্কারভিল। উনি পিট এর সময়ে হাউস অফ কমন্সের চেয়ারম্যান অফ কমিটিস ছিলেন। আর আমার মুখোমুখি এই রাজপুরুষটি কে, যার কালো ভেলভেট আর লেসের বাহার? একে জানবার অধিকার আপনার আছে বটে। উনি সব নষ্টের গুড়া, সেই দুরাত্মা হিউগো, যাকে দিয়ে বাস্কারভিলদের হাউন্ডের শুরু। একে আমাদের বলা সম্ভব নয়। ছবিখানার দিকে আমি আগ্রহ ভরে এবং কিছু বিস্মিতভাবে চাইলাম। হোমস বললেন, তাই তো। একে তো বেশ শান্ত, নম্র স্বভাবের মানুষ বলেই মনে হয়। তবে এটা জোর করে বলা যায় যে এর চোখে সাক্ষাৎ শয়তান উকিঝুঁকি মারছে। আমি ভেবেছিলাম উনি আরও লম্বা চওড়া আকৃতির আর অত্যন্ত দুর্বৃত্ত ছিলেন। ছবিখানা যে আসল সে বিষয়ে সন্দেহ নেই। নাম আর তারিখ 1647 ছবির পেছনেই লেখা আছে। হোমস আর বেশি কিছু বললেন না, কিন্তু ওই হুল্লোড়বাজ লোকটির ছবি যেন তাকে মুগ্ধ করে ফেলল। কেননা খাওয়ার সময় তার দৃষ্টি অনবরত সেই ছবির দিকে ফিরে যাচ্ছিল। যতক্ষণ না স্যার হেনরি তার শোবার ঘরে চলে গেলেন
ততক্ষণ আমি তার চিন্তাধারা বুঝতে পারিনি। তারপর তিনি আমাকে সেই খাবার ঘরে নিয়ে গেলেন। তার শোবার ঘরের মোমবাতিটা তার হাতে ছিল। দেওয়ালে টাঙ্গানো চোখ ধরা সেই ছবিটার সামনে তিনি আলোটা ধরলেন। কিছু লক্ষ্য করেছ কি? আমি দেখলাম চওড়া একটা পালক বসানো টুপি, পাকানো চুলের ঝুলন্ত গুছা, সাদা লেসের কলার, আর এগুলো দিয়ে ঘেরা একখানা ভাবলেশহীন কঠিন মুখ। মুখটা পাশবিক ভাবের নয় বটে, কিন্তু গভীর আর কঠোর। ঠোঁট দুখানি পাতলা আর শক্ত করে চাপা, চোখ দুটি নিষ্ঠুর আর অসহিষ্ণু। এটাকে তোমার চেনা কারোর মুখ? চোয়ালটা যেন কতকটা স্যার হেনরির সঙ্গে মেলে। বোধহয় সামান্য একটা আভাস মাত্র। আচ্ছা, একটু সবুর করো। এই বলে তিনি একখানা চেয়ারে উঠে দাঁড়ালেন। বাঁ হাতে বাতিটা ধরে তার ডান হাতখানা বাঁকিয়ে চওড়া টুপি আর লম্বা পাকানো চুলের গুছাগুলো ডেকে দিলেন। আমি বিস্ময়ে অভিভূত হয়ে চেঁচিয়ে উঠলাম, এ কি? ছবি থেকে স্টেপলটনের মুখ যেন হঠাৎ বেসে উঠল। হে, এবার দেখতে পেয়েছো? সাজসজ্জা বাদ দিয়ে শুধু মুখটাকেই দেখতে শিখিয়েছি আমার এই চোখ দুটোকে। অপরাধ সম্বন্ধে যে অনুসন্ধান করে তার প্রথম গুণই হলো ছদ্মবেশ ভেদ করে আসল জিনিসটা দেখতে পারা। এটা কিন্তু আশ্চর্য। ছবিটা মনে হচ্ছে তারই। হে, পূর্বপুরুষ যে বংশধরের মধ্যে ফিরে আসতে পারে, এটা তারই একটা কৌতূহলজনক উদাহরণ। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীর আর মন দুই আবার এসেছে। কোনো পরিবারের লোকদের ছবি দেখলেই মানুষকে পুনর্জন্মবাদ মেনে নিতে হয়। লোকটা যে একজন বাস্কারভিল তা দেখাই যাচ্ছে, আর সম্পত্তির উত্তরাধিকারী হবার চেষ্টায় আছে। তাই বটে, ছবির এই আকস্মিক ব্যাপারটায় আমাদের হারানো সূত্রগুলির মধ্যে একটাকে পাওয়া গেল। তাকে আমরা পেয়েছি ওয়াটসন, পেয়ে গিয়েছি। জোর করেই বলছি যে কালকের সন্ধ্যের মধ্যেই তার জালে ধরা একটা প্রজাপতির মতো অসহায়ভাবে সেও আমাদের জালে পড়ে ধরফড় করবে। একটা পিন, একটু কর্ক আর একখানা কার্ড দিয়ে আমরা তাকে আমাদের বেকার স্ট্রিটের সংগ্রহশালায় পুরব। ছবিখানা থেকে মুখ ফেরাবার সময় তিনি হাসিতে একেবারে ফেটে পড়লেন। এটা অতি বিরল ব্যাপার, খুব কমই তাকে এভাবে হাসতে শুনেছি। কিন্তু যখনই হেসেছেন সেটা কারো না কারো পক্ষে অমঙ্গল সূচনা করেছে। পরদিন খুব ভোরেই উঠলাম, কিন্তু হোমস তার আগেই উঠেছিলেন। কাপড় পরতে পরতে দেখলাম যে তিনি বাগানের রাস্তা দিয়ে আসছেন। হ্যাঁ, আজ আমাদের পুরো দিনের কাজ আছে, এই বলে তিনি কাজ করতে হবে এই আনন্দে হাত কসলাতে লাগলেন। জাল সব ঠিক জায়গায় ফেলা হয়ে গিয়েছে, এবার টানা শুরু হবে। আজকের দিনটার মধ্যেই জানতে পারবো আমাদের হ্যাংলামুখ রাঘব বোয়াল মশাই ধরা পড়লেন না জালের ফাঁক দিয়ে গলে পড়ালেন। তুমি এর মধ্যে প্রান্তরে গিয়েছিলে নাকি? গ্রিমপেনে থেকে প্রিন্সটনে সেলডনের মৃত্যু সম্বন্ধে একটা খবর পাঠিয়ে দিয়ে এলাম। বলতে পারি যে এ নিয়ে তোমাদের কাউকে কোনো জঞ্জাটে পড়তে হবে না। আর আমার বিশ্বস্ত কার্টরাইটকেও চিঠি লিখে এসেছি। আমার নিরাপত্তা সম্বন্ধে তার মনটাকে আশ্বস্ত করতে না পারলে হতো এই যে, কুকুর যেমন তার মালিকের কবরের পাশে বসে বসে শুকিয়ে মরে, সেও তেমনি করে আমার সেই কুড়ের দ্বারে বসে কাটাতো। এর পরের চালটা কি হবে? তার হেনরির সঙ্গে দেখা করা, এই যে তিনি আসছেন। তার হেনরি বললেন, নমস্কার হোমস, আপনাদের দেখে মনে হচ্ছে যেন একজন সেনাপতি তার প্রধান কর্মকর্তার সঙ্গে যুদ্ধ বিষয়ক মতলব আটছেন। অবস্থাটা ঠিক তাই। ওয়াটসন জানতে চাইছিল যে কি করতে হবে। আমিও তাই চাইছি। খুব ভালো কথা। শুনেছি যে আজ রাত্রিতে আমাদের বন্ধু স্টেপলটনদের সঙ্গে আপনাদের খাওয়ার কথা আছে। আপনিও চলুন না, তারা খুব আতিথ্যপরায়ণ লোক। আমি নিশ্চয়ই জানি যে আপনাকে দেখলে তারা খুশিই হবেন। কিন্তু ওয়াটসনকে আর আমাকে লন্ডনে ফিরতেই হবে। লন্ডনে? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই বর্তমান অবস্থায় আমরা সেখানে থাকলেই বেশি কাজ হবে। স্যার হেনরির মুখখানা স্পষ্টতই লম্বা হয়ে গেল। তিনি বললেন, আশা করেছিলাম যে আপনি আমাকে এই জঞ্জাটটা পার করে দিয়ে তবে যাবেন। একা মানুষের পক্ষে হলটা আর প্রান্তরটা মোটেই আনন্দের জায়গা নয়। বন্ধু, আমাকে সম্পূর্ণ বিশ্বাস করুন, আর আমি যা বলি ঠিক তাই করুন। আপনার বন্ধুদের আপনি বলতে পারেন যে আপনার সঙ্গে যেখানে যেতে পারলে আমরা খুশি হতাম, কিন্তু জরুরি একটা কাজের জন্য আমাদের লন্ডনে থাকতেই হবে। খুব শিগগিরই আমরা ফিরে আসবো আশা করি। কথাগুলো মনে করে বলতে পারবেন তো? যদি একান্তই তা করতে বলেন। আপনাকে বলছি, তাছাড়া আর উপায় নেই। স্যার হেনরির মুখ দেখে বুঝলাম যে আমরা সরে পড়ছি মনে করে তিনি অত্যন্ত আঘাত পেয়েছেন। তিনি নিস্তেজ গলায় বললেন, কখন যেতে চান আপনারা? প্রাতরাশের পরই। আমরা গাড়ি করে কুম্ভট্রেসি যাব, কিন্তু ওয়াটসন যে আপনার কাছে ফিরে আসবে তার জামিন হিসাবে তার কাগজপত্র এখানেই থাকবে। ওয়াটসন, তুমি স্টেপলটনদের ওখানে যেতে পারবে না বলে দুঃখ প্রকাশ করে তাকে একখানা চিঠি লেখো। স্যার হেনরি বললেন, আমারও খুব ইচ্ছে করছে আপনাদের সঙ্গে লন্ডনে যাই। আমি কেন এখানে একা পড়ে থাকবো? কারণ এখানে থাকাই আপনার কর্তব্য। আর একটা কারণ এই যে আমি আপনাকে থাকতে বলছি এবং আপনিও কথা দিয়েছেন যে আমার কথা মতো চলবে। ঠিক আছে, আমি তাহলে থাকবো। আর একটা কথা, আমার ইচ্ছে এই যে আপনি গাড়ি করে মেরিপিট হাউসে যাবেন।
কিন্তু গাড়ি ফেরত পাঠিয়ে দেবেন। স্টেপলটন যেন জানতে পারে যে আপনি পায়ে হেঁটে বাড়ি ফিরবেন। প্রান্তরের উপর দিয়ে পায়ে হেঁটে? হ্যাঁ, কিন্তু ঠিক এই কাজটা করতেই তো কতবার আমাকে মানা করেছেন। এইবারটা আপনি নির্বিঘ্নে তা করতে পারেন। আপনার ধৈর্য এবং সাহসের উপর আমার আস্থা না থাকলে আমি কথা বলতাম না, কিন্তু আজ এটা আপনার করা একান্ত দরকার। তবে তাই করব। আর প্রাণের মায়া যদি থাকে তাহলে মেরিপিট হাউস থেকে গ্রিনপেন রোড পর্যন্ত যে পথটা এসেছে সেটাই আপনার বাড়ি ফিরে আসার স্বাভাবিক পথ। সেটা ছেড়ে অন্য কোনো দিকে মোটেই যাবেন না। যা বললেন তাই করব। খুব ভালো কথা। এখন খেয়ে দিয়ে যত শিগগির সম্ভব বেরিয়ে পড়তে চাই, যাতে বিকেলের মধ্যে পৌঁছতে পারি। যদিও আমার মনে ছিল যে হোমস কাল রাত্রিতেই স্টেপলটনকে বলেছিলেন যে পরের দিনই তিনি চলে যাবেন, তবু এই ব্যবস্থার কথা শুনে আমি বেশ আশ্চর্য হলাম। তাছাড়া আমার মনে একথা ওঠেনি যে তিনি আমাকে সঙ্গে নিয়ে যেতে চাইবেন। আর আমি এটাও বুঝতে পারলাম না যে সে সময়টাকে তিনি নিজেও সংকটজনক বলছেন। ঠিক সেই সময়েই আমরা দুজনেই থাকবো না, একই করে হয়। যাক, সম্পূর্ণ মেনে নেওয়া ছাড়া উপায় কিছু নেই। কাজেই বিষণ্ণ বন্ধুটির কাছ থেকে বিদায় নিয়ে ঘন্টা 2 বাদে আমরা কুম্ভট্রেসি স্টেশনে পৌঁছে গাড়ি ফেরত পাঠিয়ে দিলাম। ছোট একটি ছেলে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। কিছু হুকুম আছে স্যার? কার্টরাইট, এই ট্রেনে তুমি লন্ডন চলে যাও। পৌঁছে তক্ষুনি স্যার হেনরিকে এই বলে একখানা টেলিগ্রাম করবে যে যদি তিনি আমার ফেলে আসা পকেট বইখানা পান তাহলে যেন রেজিস্ট্রি ডাকে সেটা বেকার স্ট্রিটের ঠিকানায় পাঠিয়ে দেন। যে আজ্ঞে। আর স্টেশন অফিসে জেনে এসো তো আমার কোনো জিনিসপত্র আছে কি না। ছেলেটি গিয়ে একখানা টেলিগ্রাম নিয়ে এলো। হোম সেখানে আমাকে দিলেন। তাতে লেখা, তার পেলাম, ওয়ারেন্ট নিয়ে আসছি, 5:40 পৌঁছবো লেস্টে। আমার সকালবেলাকার টেলিগ্রামের জবাব এটা। এই লোকটি পেশাদার পুলিশের মধ্যে শ্রেষ্ঠ, তার সাহায্যের দরকার হতে পারে। এখন ওয়াটসন, সময়টাকে কাজে লাগাতে চাও তো চলো তোমার পরিচিতা শ্রীমতী লরা লায়ন্সের সঙ্গে দেখা করতে যাই। এবার তার কাজের ফন্দিটা কতকটা বুঝতে পারলাম। স্যার হেনরিকে তিনি স্টেপলটনকে বুঝাবেন যে আমরা সত্যিই চলে গিয়েছি, অথচ দরকারের সময়টাতে আমরা ফিরে যাব ঠিকই। লন্ডন থেকে টেলিগ্রামটা পাবার কথা স্যার হেনরি যদি স্টেপলটনকে বলেন তাহলে তার মন থেকে শেষ সন্দেহটুকু মুছে যাবে। আমি যেন দেখতে পেলাম যে এর মধ্যেই আমাদের জেলখানা সেই হেংলোমুখো বোয়াল মাস্টার চারদিকে গুটিয়ে আসছে। মিসেস লায়ন্স তার অফিসেই ছিলেন। হোমস এখন কোলাকুলি আর সোজাসুজিভাবে আলাপ শুরু করলেন যে তিনি রীতিমতো গাবড়ে গেলেন। হোমস বললেন, স্যার চার্লসের মৃত্যুঘটিত ঘটনাগুলি সম্বন্ধে আমি তদন্ত করছি। মিসেস লায়ন্স, আমার এই বন্ধু ডাক্তার ওয়াটসন আমাকে বলেছেন যে আপনি তাকে কতক কথা বলেছেন এবং কতক গোপন করেছেন। তিনি উদ্ধতভাবে বললেন, কি গোপন করেছি আমি? আপনি স্বীকার করেছেন যে আপনি রাত 10টার সময় গেটের কাছে দাঁড়াতে দেখেছিলেন স্যার চার্লসকে। আমরা জানি সেই জায়গায় সেই সময়ই তার মৃত্যু হয়েছিল। এ দুটো ঘটনার মধ্যে কী সম্বন্ধ তা আপনি গোপন করছেন? কোনো সম্পর্ক নেই। তাহলে মিল হওয়াটা খুবই আশ্চর্য ব্যাপার। আমরা শেষ পর্যন্ত একটা যোগাযোগ প্রমাণ করতে পারবো মনে করছি। মিসেস লায়ন্স, আমি খোলাখুলি সব বলতে চাই। ব্যাপারটা একটা হত্যাকাণ্ড বলেই মনে করি। আর যা প্রমাণ আছে তাতে শুধু আপনার বন্ধুর মিস্টার স্টেপলটনই একা নন, তার স্ত্রী পর্যন্ত জড়িয়ে পড়তে পারেন। মহিলাটি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে চেঁচিয়ে বললেন, তার স্ত্রী? কথাটা তার অজানা নেই। যিনি তার বোন বলে পরিচিত আসলে তিনি তার স্ত্রী। মিসেস লায়ন্স বসে পড়েছিলেন। হাত দিয়ে তিনি চেয়ারে হাতল চেপে ধরেছিলেন। দেখলাম যে মুঠোর চাপে তার গোলাপি নখগুলো সাদা হয়ে উঠেছে। তিনি আবার চিৎকার করে বললেন, তার স্ত্রী? তিনি তো বিবাহিত নন। শার্লক হোমস কাঁধ লাড়লেন। প্রমাণ করবার জন্য তৈরি হয়ে আমি এসেছি। এই বলে হোমস তার পকেট থেকে কতকগুলো কাগজ বের করলেন। স্বামী স্ত্রীর এই ফটোখানা 4 বছর আগে ইয়র্কে তোলা হয়েছিল। এতে লেখা আছে বটে মিস্টার এবং মিসেস ভ্যান-ডেলিউর, কিন্তু চিনতে আপনার কোনো অসুবিধা হবে না। মহিলাটিকে আপনি দেখেছেন তো? আর এই নিন, সেই সময় সেন্ট অলিভার্স প্রাইভেট স্কুল চালাতেন যে মিস্টার এবং মিসেস ভ্যান-ডেলিউর, তাদের সম্বন্ধে কয়েকজন নির্ভরযোগ্য ভদ্রলোকের লিখিত বিবরণ। এগুলো পড়ে দেখুন, এরা যে একই লোক সে বিষয়ে সন্দেহ থাকতে পারে কিনা। তিনি সেগুলো দেখলেন, তারপর মুখ তুলে চাইলেন। মরিয়া হয়ে উঠেছে এমন স্ত্রীলোকের মতো কঠিন অচঞ্চল মুখ হয়ে উঠল। তিনি বললেন, মিস্টার হোমস, লোকটা বলেছিল যে আমি আমার স্বামীকে ডিভোর্স করতে পারলে সে আমাকে বিয়ে করবে। আগাগোড়াই শয়তানটা আমাকে মিথ্যে কথা বলেছে, একটা সত্য কথা কখনো বলেনি। কিন্তু কেন? আমি ভেবেছিলাম বুঝি আমারই ভালোর জন্য, কিন্তু এখন দেখছি আমি তার হাতের একটা যন্ত্রমাত্র ছিলুম। আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে দেওয়া কথা আমি রাখবো কেন? কেন আমি তাকে তার দুষ্কর্মের ফল ভোগ করবার হাত থেকে বাঁচাবো? আপনি যা ইচ্ছে তাই আমাকে জিজ্ঞেস করুন, আমি আর কোনো কথা লুকোবো না। তবে একটা কথা আপনাকে শপথ করে বলছি, ঠিকানা লেখবার সময় সেই বৃদ্ধ ভদ্রলোকের কোনো অনিষ্টের কথা আমি স্বপ্নেও ভাবিনি। তিনি ছিলেন আমার সবচেয়ে দয়ালু বন্ধু। শার্লক হোমস বললেন, আপনার কথা আমি সম্পূর্ণ বিশ্বাস করছি মিসেস লায়ন্স।
এসব কথা বলতে আপনার খুব কষ্ট হবে নিশ্চয়ই। কি কি ঘটেছিল সে কথা যদি আমি বলে যাই আর তাতে বিশেষ ভুল থাকলে আপনি তা শুধরে দেন, তাহলে বোধহয় আপনার পক্ষে সহজ হবে। চিঠিখানা লেখবার কথা আপনাকে স্টেপলটনই বলেছিল তো? কথাগুলো পর্যন্ত তারই বোধহয় কারণ স্বরূপ সে বলেছিল যে চিঠিখানা লিখলেই স্যার চার্লসের থেকে ডিভোর্সের মোকদ্দমার খরচ বাবদ সাহায্য পাওয়া যাবে। ঠিক তাই। তারপর চিঠিখানা ডাকে দেবার পর সে এসে আপনাকে যেতে বারণ করেছিল। সে এসেছিল বললে যে এই কাজের জন্য অপরের টাকা দিলে তার আত্মসম্মানে বাঁধবে। তাই গরিব হলেও সে আমাদের মিলনের পথের বাধাগুলিকে দূর করবার জন্য তার শেষ অপর্দকটি পর্যন্ত খরচ করবে বলে ঠিক করেছে। দেখতে পাচ্ছি যে তার চরিত্রটিতে আগাগোড়া সামঞ্জস্য রয়েছে। আচ্ছা, তারপর কাগজে স্যার চার্লসের মৃত্যু সংবাদ দেখা পর্যন্ত আর কিছুই শুনেননি আপনি? না। আর সে আপনাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল স্যার চার্লসকে চিঠি লেখার কথা কাউকে বলবেন না, কেমন? হ্যাঁ, সে বললে যে মৃত্যুটা রহস্যজনক এবং চিঠির কথাটা জানা গেলে সন্দেহটা আমার উপরেই পড়বে। সে আমাকে ভয় দেখিয়ে চুপ করে রাখতে বলেছিল। তা বটে, কিন্তু আপনার তো সন্দেহ হয়েছিল। তিনি মুখ নিচু করে একটু ইতস্তত করলেন, তারপর বললেন, আমি তাকে জানতাম, কিন্তু সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করলে আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতাম না কখনো। হোমস বললেন, মোটের উপর আপনার ভাগ্য ভালো যে আপনি রক্ষা পেয়েছেন। সে আপনার মুঠোয় ছিল, সে সেটা জানত, তবু আপনি বেঁচে রয়েছেন। কয়েক মাস ধরে আপনি একটা অতল গহ্বরের কিনারায় হাঁটছিলেন। আচ্ছা, বোধহয় আবার আমাদের কাছ থেকে খবর পাবেন। নমস্কার। শহর থেকে এক্সপ্রেসটায় আসবার অপেক্ষায় যখন আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম তখন হোমস বললেন, আমাদের মামলাটা বেশ গুজগাছ হয়ে আসছে। বাধাগুলো একটার পর একটা দূর হয়ে যাচ্ছে। শিগগিরই আমি আধুনিক যুগে সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ এবং রোমাঞ্চকর একটা অপরাধের কাহিনী সুসংগতভাবে বলতে পারবো। অপরাধ তত্ত্বের খবর যারা রাখে তাদের মনে পড়বে যে এর অনুরূপ কতকগুলি ঘটনা গত শতাব্দীতে ঘটেছিল লিটল এশিয়ার অন্তর্গত গ্রন্ড শহরে। আর তাছাড়া নর্থ ক্যারোলাইনার অ্যান্ডারসন হত্যাগুলি তো আছেই, কিন্তু এই ব্যাপারটার কয়েকটা বিশিষ্টতা আছে যা সম্পূর্ণ এর নিজস্ব। এখনও অবশ্য এই দূর্ত লোকটার বিরুদ্ধে আমাদের কোনো স্পষ্ট প্রমাণ নেই, কিন্তু আজ রাত্রিতে শুতে যাবার আগে যদি স্পষ্ট প্রমাণ না পাওয়া যায় তাহলে অবাক হব। লন্ডন এক্সপ্রেস গর্জন করতে করতে এসে স্টেশনে দাঁড়ালো। ছোটোখাটো শক্তসমর্থ বুলডগের মতো চেহারার একজন লোক একটি ফার্স্ট ক্লাস কামরা থেকে লাফিয়ে পড়লেন। আমরা তার সঙ্গে হস্তমর্দন করলাম। লেস্ট্রেড যেভাবে শ্রদ্ধাভরে হোমসের দিকে তাকাতে লাগলেন তা থেকে বুঝতে পারলাম যে তিনি আমার বন্ধুটিকে ভালোভাবেই চিনতে পেরেছেন। অথচ প্রথম যখন তার একসঙ্গে কাজ করেছেন তখন দেখেছি যে এই কর্মপরায়ণ মানুষটি যুক্তিবাদী হোমসের মতামতগুলিকে কীরকম অবজ্ঞা করতেন। তিনি জিজ্ঞাসা করলেন, বারো কিছু নাকি? হোমস বললেন, কয়েক বছরের মধ্যে এমন জিনিস আর হয়নি। ঘন্টা দুয়েকের মধ্যে আমাদের রওনা হওয়ার কথা ভাবতে হবে না। এর মধ্যে আমরা কিছু খেয়ে নিই, চলো। তারপর লেস্ট্রেড, ডার্টমুরের বিমল নিশীথ বায়ু দিয়ে তোমার বুক থেকে লন্ডনের কুয়াশা কাটিয়ে দেবার ব্যবস্থা করব। সেখানে যাওনি কখনো? বেশ, মনে হচ্ছে যে ডার্টমুরের সঙ্গে প্রথম সাক্ষাতের কথা তুমি কখনো ভুলবে না। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।